প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ফিজিক্স প্রথম পত্রের অধ্যায় ৩ গতিবিদ্যা এই অধ্যায়ের উপর ওয়ান শট ক্লাস নিব। এই সাবজেক্টটা বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 90 থেকে 95%। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা করলে নিজের থেকে সব ধরনের সৃজনশীল আশা করি সলভ করতে পারবা। বুঝতে পারছো? তো আসা শুরু করি। গতিবিদ্যা গতিবিদ্যা থেকে প্রথমে আমি গতি নিয়ে বলবো। কেমন? গতি 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 দুই ধরনের। একটা হচ্ছে যে একমাত্রিক গতি, একমাত্রিক গতি। আরেকটা হচ্ছে যে দ্বিমাত্রিক গতি অথবা হ্রাসের গতি। হ্রাসের গতি। একমাত্রিক গতি একমাত্রিক গতি নিয়ে তোমরা 9-10-এ পড়ছো। বুঝতে পারছো? তোমরা 9-10-এ যে জিনিসগুলো পড়ছো সব করে কি ছিল? একমাত্রিক গতি ছিল। ফর এক্সাম্পল, দেখো তো, মনে করো এটা একটা বস্তু। এই বস্তুটা এই অবস্থান থেকে 3 মিটার সরছে। কত মিটার? এদিক দিয়ে 3 মিটার। ধরো আমি এই অক্ষ এটাকে এক্স অক্ষ কল্পনা করি। ঠিক আছে, এক্স অক্ষ চিন্তা করি। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি এই বস্তুটা এই অবস্থান থেকে কোন দিকে কত মিটার গেছে, তুমি আমাকে অবশ্যই বলবে না যে এই বস্তুটা 3 মিটার এক্স অক্ষের দিকে সরছে। অর্থাৎ এই বস্তুটার অবস্থান প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র এক্স অক্ষের প্রয়োজন। এখানে অন্য কোনো অক্ষের প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি না এই বস্তুর গতি একমাত্রিক গতি? আবার দেখো তো, মনে করো কোন একটা বস্তুকে আমি উপর থেকে ফেলে দিলাম। ঠিক আছে, ধরো এটা একটা উচ্চতা বিল্ডিং। ধরো এই বিল্ডিং এর উচ্চতা থেকে আমি কি করছি? ফেলে দিছি। তাহলে এটিকে আসলে উলম্ব অক্ষ না? আমি চাইলে এই অক্ষটাকে, এই উলম্ব অক্ষটাকে ওই অক্ষ চিন্তা করতে পারি। ঠিক আছে, তো এখন এই বস্তুটা এখান থেকে ধরো এখানে 4 মিটার নিচে নামছে। তো এখন আমি যদি জিজ্ঞেস করি এই বস্তুটার অবস্থান কোথায়, তুমি আমাকে অবশ্যই বলবে না যে এই বস্তুটার অবস্থান ওয়াই অক্ষের দিকে 4 মিটার নিচে। ওয়াই অক্ষের দিকে কি 4 মিটার নিচে? বুঝতে পারছো? অর্থাৎ এই বস্তুটার অবস্থান প্রকাশ করার জন্য শুধুমাত্র তোমার ওয়াই অক্ষের প্রয়োজন। এখানে কোনো এক্স অক্ষ বা অন্য কোনো অক্ষের প্রয়োজন হচ্ছে না। তাহলে এই বস্তুর গতি কি হবে? অবশ্যই একমাত্রিক গতি হবে। বুঝতে পারছো? অর্থাৎ এখানে কোন একটা বস্তুর সরণ, বেগ, ত্বরণ হিসাব করার জন্য তোমার যে কোনো একটা অক্ষের প্রয়োজন। দুইটা অক্ষের প্রয়োজন হচ্ছে না। তাই কি এই বস্তুটা একমাত্রিক গতি। ঠিক আছে, তো এখন আসো দ্বিমাত্রিক গতি বা হ্রাসের গতি। এখানে দেখো তো, এটা এক্স অক্ষ ধরি, এটা ওয়াই অক্ষ কল্পনা করি। এটা হচ্ছে কি মূল বিন্দু। তো এখন এই মূল বিন্দু থেকে একটা বস্তুকে আমি এভাবে নিক্ষেপ করলাম। অর্থাৎ এভাবে কি গতিশীল, বস্তুটা কি এভাবে যাচ্ছে। বুঝতে পারছো? এখন আমি কি বললাম, এই বস্তুটার অবস্থান এই পয়েন্টে কি করব? এই বস্তুটার অবস্থান হিসাব করব। আমি বলে দিলাম যে এই পয়েন্ট এর স্থানাঙ্ক 3,4। তাহলে দেখি বলতো, এই বস্তুটা এই পয়েন্টে আসার জন্য অবশ্য তার থেকে এক্স অক্ষের দিকে 3 গড় যাইতে হবে না? তারপর এখানে আসার জন্য এখান থেকে 4 গড় উপরে উঠতে হবে না? অবশ্যই উঠতে হবে। অর্থাৎ এই বস্তুটার অবস্থান হিসাব করার জন্য আমার এক্স অক্ষের প্রয়োজন এবং ওয়াই অক্ষের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি কি পাবো? এই বস্তুটার অবস্থান বা সরণ হিসাব করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এই বস্তুটার সরণ কত হবে? এস ইকুয়াল টু রুট ওভার, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, কত হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার।
ঠিক আছে, দেখছো এখানে এক্সও লাগবে, ওয়াইও লাগবে। তাহলে এই বস্তুর গতিটা কি হবে? দ্বিমাত্রিক গতি হবে না? এই দ্বিমাত্রিক গতিটাকে আমরা কি বলি? প্রাসের গতি বলি। বুঝতে পারছো? তো এখন দেখি বলো তো, এই বস্তুর সরণ, বেগ, ত্বরণ এগুলো হিসাব করার জন্য আমার কয়টা অক্ষের প্রয়োজন? দুইটা অক্ষের প্রয়োজন, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা একমাত্রিক গতি নিয়ে একটু আইডিয়া নিব, তারপর আমি দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতির মধ্যে ঢুকে যাব বা পড়া শুরু করে দিব। ঠিক আছে, তো আসো এখন আমরা একটু একমাত্রিক গতি নিয়ে আলোচনা করি। একমাত্রিক গতি দেখো, দেখো ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি গতিশীল। এই গাড়িটার আদি বেগ ইউ। আমি যখন আদি বেগ হিসাব করতেছি তখন সময় এই অবস্থানে সময় টি ইকুয়াল টু কত? জিরো, মানে টি ওয়ান সমান কত? জিরো। জিরো সময় আদি বেগ কত? ইউ। এবং এই অবস্থানে সরণ এস ওয়ান ইকুয়াল কত? জিরো। এখন টি সময় পর এই গাড়িটা এখান থেকে এখানে আসছে, তাহলে এখানে ব্যাগ কত হবে? বি। দেখো তো এখানে ব্যাগের পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই এদিক দিয়ে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। বুঝতে পারছো? এবং এই অবস্থানে ধরো সময় টি টু হবে কি এই টি এর সমান, কারণ এখান থেকে এখানে আসতে গাড়িটার টি সময় লাগছে। ঠিক আছে, এরপর সরণ দেখে তো সরণ কত হবে? সরণ হবে যে এস টু কত হবে? এখান থেকে এখানে আসতে সরণ ধরো এস, তাহলে এস টু সমান এস হবে। তাহলে আমরা বলতে পারি না যে সময়ের পরিবর্তন ডেল টি, টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু টি মাইনাস জিরো, অর্থাৎ টি এর সমান। তারপর ডেল এস, এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল টু এস টু কত? এস এর সমান। এস ওয়ান কত? শূন্য, সুতরাং এস। এরপর ডেল বি, শেষ বিয়োগ আদি। ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। তো এখন আসো আমরা কি করব, এখান থেকে আমার একমাত্রিক গতির সমীকরণ গুলো বের করবো। বুঝতে পারছো? যেগুলো তোমরা আগে করছো। আসো প্রথমে আসি গড় বেগ বা মধ্যবেগ, এটাকে বি বার দ্বারা প্রকাশ করা হয়। তো বি বার, গড় মানে কি? দুইটা বেগের যোগফলের অর্ধেক, তাহলে শেষ হচ্ছে কি বি, আদি বেগ কত? ইউ। তাহলে তাদের যোগফলের অর্ধেক হবে কি? গড় বেগ। ঠিক আছে, তো এখন এটা কি গড় বেগ? তো গড় বেগ, আচ্ছা কোন একটা গড় মান একটা কি নির্দিষ্ট একটা মান না? অবশ্যই একটা নির্দিষ্ট মান। কোন কিছুর গড় এটা কি একটা নির্দিষ্ট মান। তো এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি গড় ভেলোসিটি। তো গড় ভেলোসিটি কি হবে? অর্থাৎ গড় বেগ কি হবে? অবশ্যই একটা নির্দিষ্ট মান হবে না? অর্থাৎ এই মানটা কি কনস্ট্যান্ট। হ্যাঁ, ইউ আর বি পরিবর্তনশীল হতে পারে, কেমন, কিন্তু এই বেগের মানটি কি হবে? কনস্ট্যান্ট হবে এই রাস্তার জন্য। বুঝতে পারছো? তো এখন এখন দেখো তো, আমরা এখান থেকে কি করব? এই সূত্রটা মাথায় রাখবো। এরপর আমরা বেগ কাকে বলে জানি না? বেগ কি? একক সময়ে সরণের পরিবর্তনের মানকে কি বলে? বেগ বলে। ঠিক আছে, তাহলে ধরো ডেল কি সময়ে সরণের পরিবর্তন ডেল এস। ঠিক আছে, সুতরাং সুতরাং একক সময়ে সরণের পরিবর্তন ডেল এস ডিভাইড বাই ডেল টি। এটা হবে কি আসলে গড় বেগ বা মধ্যবেগের মানটা, মানে বেগ আসলে কি বুঝে নিব? বেগই বুঝে নিব। ঠিক আছে, তো এখন আমরা ডেল সরি বি বার ইকুয়াল টু ডেল এস ডিভাইড বাই ডেল টি পাচ্ছি। সুতরাং ডেল এস মানে কত? ডেল এস মানে কি এস না? এস। ডেল টি মানে কত? টি না? বুঝতে পারছো? এখান থেকে আমরা কি পাচ্ছি? এস ইকুয়াল টু বি বার ইন্টু টি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখন এখানে দেখো আমরা কি পাইছি? এস ইকুয়াল টু বি বার ইন্টু টি। তো বি বার মানে কি আসলে এটা না? সুতরাং আমরা এস ইকুয়াল টু বি প্লাস ইউ ডিভাইড বাই টু ইন্টু টি, এই সূত্রটা আমরা কি করব? মনে রাখবো।
বুঝতে পারছো? সূত্রটি কি করব, মনে রাখবো। এখন দেখো তো, যদি যদি কোন একটি গাড়ি সমবেগে অর্থাৎ আদিবেগ ও শেষ বেগ যদি সেম হয়, সমবেগে মানে কি শেষ বেগ ও আদিবেগ সেম, তাহলে তখন কি সূত্র হবে দেখো তো। এখানে আমি বসে দিই s ইকুয়াল টু বি প্লাস বি ডিভাইড বাই 2 ইনটু টি। সুতরাং কি পাবো আমরা? সুতরাং পাবো যে আমরা s ইকুয়াল টু বিডি, এই সূত্রটা পাবো। বুঝতে পারছো? এই সূত্রটা কিসের জন্য? সমবেগ এর ক্ষেত্রে। কিসের জন্য? সমবেগ বা শূন্য ত্বরণ এর ক্ষেত্রে কি এই সূত্রটা অ্যাপ্লাই করব। সমবেগ বা শূন্য ত্বরণ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো তো, এরপর আসে ত্বরণ। ত্বরণের সংজ্ঞা কি জানি আমরা? ত্বরণ কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে না, অথবা একক সময়ে কোন বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে না? অবশ্যই ত্বরণ বলে। তাহলে দেখো তো, ডেল টি সময়ে বেগের পরিবর্তন ডেল বি, ঠিক আছে? সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন কি হবে? ডেল বি ডিভাইড বাই ডেল টি। তাহলে এটি কি আসলে ত্বরণ না? সুতরাং ত্বরণ এ ইকুয়াল টু ডেল বি ডিভাইড বাই ডেল টি। তো এখন ডেল টি মানে কি? টি না, এই এখান থেকে পাইছি। বুঝতে পারছো? এবং ডেল বি মানে কি? বি মাইনাস ইউ না? সুতরাং ত্বরণ এ ইকুয়াল টু কি হবে? বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বুঝতে পারছো? এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। সুতরাং বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। অবশ্যই লিখতে পারি। পারি তো? বুঝতে কি পারছো? সহজ না? এগুলো তোমরা আগে পড়ছো, আমি জাস্ট একটু সামারি করতেছি যাতে দ্বিমাত্রিক গতিটা আমি সহজে বুঝতে পারি। ঠিক আছে? এরপর আসো, এরপর দেখো তো, এখানে আমরা কি কি পাইছি? s ইকুয়াল টু বি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইনটু টি পাইছি, তারপর এই সূত্রটা পাইছি। তো এখন দেখো তো, আমরা কি করব? আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি? টি ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই এ লিখতে পারি না? অবশ্যই পারি। তো এখন আমি কি করব? এই সূত্রটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা পাবো যে বি প্লাস ইউ ডিভাইড বাই 2 টি সমান কত? বি মাইনাস ইউ ডিভাইড বাই এ। সুতরাং দেখো তো, বি প্লাস ইউ ইন্টু বি মাইনাস ইউ, অর্থাৎ কি হবে এটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা না? অর্থাৎ বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2s। সুতরাং বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল কত? 2, ও সরি, এখানে 2a হবে, 2as। সুতরাং বি স্কয়ার ইকুয়াল কত হবে? ইউ স্কয়ার প্লাস 2as। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? তো এখন আসো, তাহলে কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা। এরপর এটা আমি এখানে লিখি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তিনটা। আবার একটা কি পেয়েছিলাম? এস ইকুয়াল টু বিটি। এটা কি সমবেগ বা কি সমবেগ বা শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ মানে কি? ত্বরণের মানটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, বেগ যদি সমান হয় তাহলে। এরপর এরপর আসো তো, এরপর দেখো তো, এখানে আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল টু বি প্লাস ইউ ডিভাইডেড টু টি। সুতরাং এখানে বি এর জায়গায় আমি এটা বসাতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা কি করব? ইউ প্লাস এটি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি এস। সুতরাং এখান থেকে আমরা কি পাবো? এস ইকুয়াল টু 2u, সরি ইউ প্লাস ইউ 2u
ইন্টু টি কত হবে তাহলে 2u t ডিভাইড বাই 2 প্লাস হাফ এ টি স্কয়ার। সুতরাং আমরা পাবো যে s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সূত্রটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এখন আমরা কয়টা সূত্র পাইছি? 5টা সূত্র পাইছি। এখন এই 5টা সূত্রের কিছু গ্রাফ দেখব। ঠিক আছে, কিছু কি দেখব? গ্রাফ দেখব। তো প্রথম সূত্র কি পেয়েছিলাম? s ইকুয়াল টু b প্লাস ইউ ডিভাইড বাই 2 ইনটু টি। তারপর s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তারপর বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এ এস। তারপর বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তারপর এস ইকুয়াল টু বিটি। এটা কিসের জন্য? সমবেগ মানে কি শূন্য ত্বরণ। ঠিক আছে, তো এখন আমি কি দেখবো? এগুলার একটু গ্রাফ দেখবো। ঠিক আছে, প্রথমে আসি দেখো তো এস ইকুয়াল টু বিটি এর জন্য গ্রাফ। ঠিক আছে, এর জন্য কি গ্রাফ। তো দেখো তো আমরা কি জানি y ইকুয়াল টু mx। এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখা না? তাহলে এই সমীকরণের জন্য গ্রাফটা কি হয়? এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে গ্রাফটা একটা কি হয়? মূল বিন্দুগামী সরল রেখা হয়। এবং এই সরল রেখার ডাল কি? কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ ডেল y ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ ডেল x। এটা হচ্ছে কি ডাল না? তাহলে এই গ্রাফের জন্য ডাল কত হবে? m ইকুয়াল টু কত হবে? ডেল y ডিভাইড বাই কি ডেল x। বুঝতে পারছো? বেসিক জিনিস। তো এখন আমরা কি করব? এই সমীকরণের সাথে অর্থাৎ s ইকুয়াল বিটি এটার সাথে এটার তুলনা করব। তাহলে দেখো তো যদি তুলনা করি s y ইকুয়াল টু কত? m x সরি x ইকুয়াল টু বিটি। তাহলে এখানে x অক্ষ বরাবর আমি t নিলাম, y অক্ষ বরাবর আমি সরণ নিলাম। তাহলে y অক্ষ বরাবর সরণ, x অক্ষ বরাবর t। তাহলে এই s ইকুয়াল টু বিটি এর জন্য গ্রাফটা কি ধরনের হবে? অবশ্যই কি হবে? এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। বুঝতে পারছো? এবং এই গ্রাফের ডাল অর্থাৎ ডাল হবে কি? বি না? বি মানে কি আসলে এতটুকু সরণের পরিবর্তন ডেল এস, এতটুকু সময়ের পরিবর্তন ডেল টি। সুতরাং বি মানে কি? ডেল এস ডিভাইড বাই ডেল টি। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। তাহলে কি আমরা বলতে পারি না সরণ বনাম সময় গ্রাফের ডাল কি নির্দেশ করে? বেগ। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সরণ বনাম সময় গ্রাফের ডাল বেগ নির্দেশ করে। বেগ নির্দেশ করে। বুঝতে পারছো? আশা করি বুঝতেই পারছো। তো এখন এটা শুধু এই সূত্রের জন্য না, তুমি যে কোনো সূত্রের জন্য কি পাবে? যে সরণ বনাম সময় গ্রাফের ডাল বেগ পাবে। বুঝতে পারছো? কিন্তু এই সূত্রের জন্য গ্রাফটা মূল বিন্দুগামী কি হবে? সরলরেখা হবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো, এখন বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর জন্য গ্রাফ। ঠিক আছে, গ্রাফটা দেখো, গ্রাফটা কি হবে? দেখো তো আমি শুরুতে ইউ এর মানটা শূন্য ধরি। তাহলে ইউ এর মানটা যদি শূন্য ধরি, তাহলে আমরা পাবো যে বি ইকুয়াল টু এটি। ঠিক আছে, তো এখন আমি কি করব? ওয়াই অক্ষ বরাবর বি নিব এবং এক্স অক্ষ বরাবর টি নিব। ঠিক আছে, তাহলে এটার জন্য গ্রাফটা কি ধরনের হবে? ইকুয়াল টু লিখবে বি। ঠিক আছে, যেহেতু আদিবেগ শূন্য মানে কি? বেগ শূন্য। শুরুতে বেগ কত? শূন্য। তাহলে এই আদিবেগ শূন্য মানে এখানে না? অর্থাৎ ইউ এর মান শূন্য এখানে না? ঠিক আছে, তো তো এখন দেখো তো এই সমীকরণের জন্য
গ্রাফটা কি ধরনের হবে? অবশ্যই কি হবে? মূলবিন্দুগামী সরল রেখা হবে। এবং এই মূলবিন্দুগামী সরল রেখার ডাল এটা কি? এতটুকু কি ডেল বি না? এতটুকু কি ডেল টি না? তাহলে ডাল কত হবে? এম ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইড বাই কি সময়ের পরিবর্তন। অর্থাৎ এখানে দেখো তো ডাল মানে কি এম ইকুয়াল টু এ না? তাহলে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডেল বি বাই ডেল টি। অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে বেগ বনাম সময় গ্রাফের ডাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। কি নির্দেশ করে? ত্বরণ। কি নির্দেশ করে? ত্বরণ। তাহলে আমরা বলতে পারি যে বেগ বনাম সময় গ্রাফের ডাল ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন আসো যদি আদিবেগ শূন্য না হয়, আদিবেগ যদি শূন্য না হয় তখন গ্রাফটা কি ধরনের হবে? ঠিক গ্রাফটা এরকম হবে, কিন্তু এখানে এই গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু না হয়ে একটু কি হবে? উপর থেকে শুরু হবে। অর্থাৎ দেখো তো টি একদিকে হবে বি। তাহলে এখন আদিবেগ শূন্য না। আমি ধরি নি আদিবেগের মানটা 2 m/1। অর্থাৎ এখানে এটা 1 এটা 2, তার এখানে 2 না? তার এখানে আদিবেগ কত? 2 m/1 না? অবশ্যই 2 m/1। তাহলে এই গ্রাফটা শুরু হবে যে এখান থেকে। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখিও। ঠিক আছে? আসলে বুঝতে পেরেছো? এখন আরেকটু এখান থেকে আরেকটু এমসিকিউ ঘুরতে পারে। কিরকম? দেখো তো আমি যখন আদিবেগ 2 ধরলাম তখন সময় কত? সময়ের মান 0। এখন প্রশ্নটা এরকম আসতে পারে না যে t equal to x সেকেন্ড এ আদিবেগ 2 m/1, তখন গ্রাফটা কি ধরনের হবে? তখন কি ডিরেক্ট এরকম হবে? না। তখন দেখো তো এখানে বি। তাহলে আদিবেগ কত? 2। সময় কত? এক সেকেন্ড। এক সেকেন্ড এই আদিবেগ 2। অর্থাৎ ধরো এটা 0, এখানে সময় 0, এবং এখানে সময় 1 সেকেন্ড, এখানে সময় 2 সেকেন্ড, এখানে সময় 3 সেকেন্ড, এবং এখানে ব্যাক 1, এখানে ব্যাক 2, এখানে ব্যাক 3। ঠিক আছে? তো এখন 1 সেকেন্ড এই আদিবেগ এখানে না? 1 সেকেন্ড সরি 1 সেকেন্ড তো এখানে। 1 সেকেন্ড এ ব্যাকটা কত? এখানে না? বুঝতে পারছো? এরপর গ্রাফটা কি হবে? এরকম হবে। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? 1 সেকেন্ড যেহেতু 1 সেকেন্ড এ, তাহলে গ্রাফটা শুরু হবে এই পয়েন্ট থেকে। কারণ কি 1 সেকেন্ড এ ব্যাক 2, এখানে t equal to 0, t equal to 0 সেকেন্ড এ ব্যাক 0, তাই এখান থেকে শুরু হয়েছিল। কিন্তু এখানে 1 সেকেন্ড এ ব্যাক কত? 2, তাহলে গ্রাফটা এখান থেকে শুরু হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে। বুঝতে পারছো? ঠিক আছে? এবং ব্যাক বনাম সময় গ্রাফের ডালটা কি নির্দেশ করবে? ত্বরণ। আবার সরণ বনাম সময় গ্রাফের ডালটা কি নির্দেশ করবে? কি নির্দেশ করবে? বেগ। কি নির্দেশ করবে? বেগ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? এখন আমরা দেখো তো বেগ বনাম সময়ের গ্রাফ থেকে কি বের করব? সরণ বের করব। দেখো কেমনে বের করব? ক্ষেত্রফলের সাহায্যে। ধরো b equal to u plus at, এর জন্য গ্রাফটা ধরো এই ধরনের একটি গ্রাফ পাবো। তাহলে এখানে এ পয়েন্টে বেগ কত? ইউ। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এটার ক্ষেত্রফল নিব। ধরো এই এতটুকু অংশ, অর্থাৎ কত? টি। এখানে কত? 0। ঠিক আছে? ধরো এটার নাম দিলাম, এ পয়েন্টে ধরো এটা ও বিন্দু, ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই পয়েন্টে কত? সি বিন্দু। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এই এতটুকু অংশের ক্ষেত্রফল নিব। এতটুকু অংশের যদি ক্ষেত্রফল নিই তাহলে
ক্ষেত্রফল নিলে আমরা সরণ পাবো। বুঝতে পারছো? তো আসো তো হিসাব করি। দেখো দেখো তো এটা একটা কি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের সূত্র তো আমার মনে নেই। আমি কি করব? দেখো তো এখানে এতটুকু অংশ দিয়ে আমি একটা ত্রিভুজ বানাবো। ধরো এটা ধরো এখানে কি ডি। তাহলে ও সরি এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে যে যেহেতু এটা একটা এতটুকু হচ্ছে কি একটা ত্রিভুজ, তাহলে এটা একটা সমকোণ, তাহলে কি হবে? সমকোণের ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি, ভূমি কত? এডি, সরি হ্যাঁ এডি, এডি মানে কত? টি ইনটু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে যে বিডি, বিডি মানে কত? ব্যাগের পরিবর্তন না, এই এতটুকু অংশ ব্যাগটা ধরে বি, তাহলে ব্যাগের পরিবর্তন মানে কি ডেল বি, অর্থাৎ বি মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে কত পাবো আমরা? বি মাইনাস ইউ পাবো। বুঝতে পারছো? এরপর আসো এখন দেখি আমরা কি পাবো। এরপর ধরো এতটুকু অংশ ও ও সি ডি এ, এটা একটা কি আয়তক্ষেত্র না? ও সি ডি এ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা না? তাহলে এই এতটুকু উচ্চতা মানে কত? ইউ, এবং এতটুকু সময় মানে কত? টি না? তাহলে ইউ টি। বুঝতে পারছো? আশা করি পারছো। এখন দেখো তো, এখন আমরা পুরা এই পুরা এরিয়ার ক্ষেত্রফল মানে এই পুরো অংশের ক্ষেত্রফল কত পাবো? দেখো তো টোটাল ক্ষেত্রফল কত হবে? এটা প্লাস এটা, অর্থাৎ ইউটি প্লাস হাফ হাফ টি ইউ, সরি বি মাইনাস ইউ। তো এখন দেখো তো ইউটি প্লাস হাফ ইন্টু টি, আমি এটাকে কি করব? বি বাই ইউ ডিভাইড বাই টি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখন আমি এখানে কি করছি? টি এটা অতিরিক্ত নিয়ে আসছি না, তাহলে আমি কি করব? এখানে একটা টি দ্বারা গুণ করে দিব, যাতে উপরের লাইন আর নিচের লাইন সেম থাকে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে যেহেতু আমি অতিরিক্ত টি আনছি, তাই কি টি দ্বারা গুণ করছি। তো এখন আমরা কি পাবো? ইউ টি প্লাস হাফ টি ইন্টু টি কত হবে? টি স্কয়ার, এবং এটা মানে কত? এ না? এ টি। তো দেখো তো এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করতেছে? সরণ না? দেখছো? বুঝতে পারছো? দেখো তো এই সূত্র এটা না সরণের, অর্থাৎ বেগ বনাম সময় গ্রাফের ডাল, সরি বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ। বুঝতে পারছো? অর্থাৎ বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে, নির্দেশ করে। ঠিক আছে, ঠিক একইভাবে ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল বেগ নির্দেশ করে। বুঝতে পারছো? আসো আমি একটু লিখে দিই, এটা আমি আর দেখাবো না। কেমন? কি বললাম? ত্বরণ বনাম ত্বরণ বনাম সময় গ্রাফের গ্রাফের ক্ষেত্রফল, গ্রাফের ক্ষেত্রফল বেগ নির্দেশ করে, বেগ নির্দেশ করে। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখি, কেমন? এখন আমরা পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলা দেখব। আসো, পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে
গতির সমীকরণ। দেখো, টাইপ 1 এস উচ্চতা হইতে কোন বস্তুকে ফেলে দিলে ফেলে দিলে দেখো তো, এটা ধরো একটা বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি। তো এখন আমি কি করব, এখান থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিব, কেমন? তো এই বস্তু এটার ব্যাগ ধরো ইউ, ঠিক আছে, এবং এতটুকু উচ্চতা ধরো এস, ধরলাম, ঠিক আছে। এখন বস্তুটা যে অবস্থানে আছে সেই অবস্থানটাকে আমরা একটা কি ধরবো, তল চিন্তা করে নিব। কি চিন্তা করব? তল, ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন আমরা কি করব, এই পরন্ত বস্তুটার বিভিন্ন অবস্থানে বেগের হিসাব করব এবং বিভিন্ন অবস্থানে সরণ এর হিসাব করব, বুঝতে পারছো? তো আসো, দেখো তো, এই ক্ষেত্রে এই বস্তুটার উপর অভিকর্ষের ত্বরণ কোন দিক দিয়ে গতিশীল? নিচের দিকে গতিশীল। সেটা কি ত্বরণ? অভিকর্ষীয় ত্বরণ, কেমন? অর্থাৎ এই বস্তুটার উপর কোন ত্বরণ কাজ করে? অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। তো এখন দেখো তো, এই বস্তুটার ক্ষেত্রে বেগ ও সরণের হিসাব করার জন্য আমরা কি করব, দেখি বলো তো। আমরা কি এই দুটো সূত্র জানি না? বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই দুটো আমাদের মূল সূত্র, ঠিক আছে। তো এখন দেখো তো, এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করব পরন্ত বস্তুর জন্য। তো এখন সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমরা কি করব, চিহ্নের হিসাবটা দেখব। কিসের হিসাব? চিহ্নের হিসাব। অর্থাৎ দেখো তো, আমি কখন এখানে প্লাস বসাবো, কখন মাইনাস বসাবো, সেটা। তো দেখো তো, এখানে এটা আমি যদি এটা তল চিন্তা করি, তল থেকে কোন একটা ভেক্টর রাশি মানে কি? বেগ, ত্বরণ, সরণ। তো কোন একটা ভেক্টর রাশির ডাইরেকশন যদি উপরের দিকে হয় তাহলে আমরা কি দিব? প্লাস। আর তল থেকে যদি কোন একটা ভেক্টর রাশির ডাইরেকশন যদি নিচে হয় তাহলে কি দিব? মাইনাস। বুঝতে পারছো? কিছু বোঝা নেই, দেখো মনোযোগ দাও। ধরো আমি এই বস্তুটার বিভিন্ন অবস্থানে, অর্থাৎ ধরো এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, ভিন্ন ভিন্ন অবস্থানে বেগের হিসাব করব, বুঝতে পারছো? তাহলে আসো এক্ষেত্রে বেগের হিসাব করি। বেগের হিসাব আমরা কি জানি? বি ইকুয়াল টু ইউ জিটি, কেমন? এটার মতো এখানে ত্বরণ এ সমান কি? জি, কারণ নিচের দিকে কোন ত্বরণটা ক্রিয়াশীল? অভিকর্ষ ত্বরণ। তো এখন দেখো তো, আমরা কি করব, এখানে চিহ্ন বসাবো। দেখো, অভিকর্ষ ত্বরণ কি? ভেক্টর না? ভেক্টরের দুইটা জিনিস থাকে, মান ও দিক। তাহলে এই ভেক্টর রাশির দিক বোঝানোর জন্য আমরা কি করব? প্লাস মাইনাস চিহ্ন বসাবো। এখন অভিকর্ষ ত্বরণ যদি তল থেকে যদি নিচের দিকে হয়, কি হয়? নিচের দিকে হয়। অভিকর্ষ ত্বরণ যদি নিচের দিকে হয় তাহলে আমরা কি বসাবো? মাইনাস বসাবো, বুঝতে পারছো? অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল হলে আমরা মাইনাস বসাবো। এরপর আসো ইউ। ইউটা, এই ক্ষেত্রে ইউটা কোন দিকে গতিশীল? নিচের দিকে। তাহলে এখানে কি দিব? মাইনাস। এখন আমরা কি করতেছি? বি, বি এর মানটা বের করব। যে ভেক্টর রাশিটার মান বের করব তার সামনে চিহ্ন বসাবো না। কেন বসাবো না? কারণ আমি বি এর মানটা যদি বের করি তখন নিজের থেকে একটা প্লাস অথবা মাইনাস চিহ্ন চলে আসবে, বুঝতে পারছো? বি এর মানটা যখন বের করব তখন নিজের থেকে একটি কি? প্লাস অথবা মাইনাস চিহ্ন চলে আসবে। ধরো, দেখো তো, ধরো আমি ইউ ধরলাম, এই ক্ষেত্রে বস্তুটার ইউ ধরলাম ধরো 20, ঠিক আছে, জি ধরলাম ধরো 10, ঠিক আছে।
বা ধরো সমস্যা নেই। তো এখন টি এর মান ধরো 1 সেকেন্ড, অর্থাৎ বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত, 1 সেকেন্ড আমি ধরে নিছি। তো 1 সেকেন্ড এ ব্যাগটা কত আসবে, এই সমীকরণে বসাও। -20 -10 ইন্টু 1, তাহলে বি এর মানটা কত আসবে, -30 আসবে না, মাইনাস কত 30। তাহলে এখানে এই মাইনাসটা দ্বারা আমরা কি বুঝে নিব, যে বস্তুটা নিচের দিকে গতিশীল, বস্তুটা কি নিচের দিকে গতিশীল, বুঝতে পারছো? তাহলে বস্তুটি কি, বস্তুটি নিচের দিকে গতিশীল। এরপর আসো আমরা এই বস্তুটার বিভিন্ন অবস্থানে বিভিন্ন অবস্থানে সরণের হিসাব করব। কিসের হিসাব করব, সরণের। তো আমরা সরণ কি জানি, এস। যেহেতু এটা পরন্ত বস্তু, তখন আমরা কি হিসাব করব, সরণটা এস না লিখে এস লিখব। তাহলে দেখো তো সরণের হিসাব, সরণের হিসাব, তাহলে আমরা কি লিখবো, এস ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কয়ার। ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণ কাজ করে, এ সমান কি হবে, জি হবে। তো এখন এখানে অভিকর্ষ ত্বরণ এই ক্ষেত্রে কোন দিক দিয়ে গতিশীল, নিচের দিকে, তাই অভিকর্ষ ত্বরণের জন্য সামনে কি দিব, মাইনাস। এরপর আদিবেগ কোন দিকে, নিচের দিকে, তাই আদিবেগের জন্য সামনে কি দিব, মাইনাস। তো এখন দেখো তো এখানে আমরা কি পাচ্ছি, এটা একটা মান পাবো, এটা একটা মান পাবো, পাবো না? তো দুটো যোগ করলে আমরা কি পাবো, এস এর মানটা নেগেটিভ পাবো না? অবশ্যই নেগেটিভ পাবো। কারণ কি, নেগেটিভ মানে কি বুঝতেছি, তল, এটা তল থেকে বস্তুটা নিচের দিকে সরণ, তল থেকে বস্তুটা কি নিচের দিকে সরণ, তাই এস এর মানটা কি আসবে, নেগেটিভ আসবে। আশা করি বুঝতে পারছো। এরপর আসো টাইপ 2। ভূমি হতে কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে, অর্থাৎ ধরো এটা ভূমি, ঠিক আছে, এটা কি ভূমি, এখানে একটা বস্তু আছে, এটা কি ভূমি। যেহেতু বস্তুটা ভূমির উপর আছে, তাহলে আমরা ভূমি এটাকে কি চিন্তা করব, তল চিন্তা করব। বুঝতে পারছো, যেহেতু বস্তুটি কি আছে, ভূমির উপর আছে। তো এখন এখানে এই বস্তু এটাকে উপর দিকে ইউ বেগে নিক্ষেপ করছি, কত বেগে, ইউ বেগে। ইউ বেগে যদি নিক্ষেপ করি, তাহলে কি করানো হবে, প্রথমে বস্তুটি কি হবে, উপরে যাবে, উপরে নির্দিষ্ট একটা উচ্চতায় যাওয়ার পর কি হয়ে যাবে, থেমে যাবে। নির্দিষ্ট একটা উচ্চতায় যাওয়ার পর কি হবে, থেমে যাবে। থেমে গেলে এখানে ব্যাগটা কত, শূন্য না? ব্যাগ যদি শূন্য হয়, তাহলে ব্যাগ শূন্য হওয়ার পর আবার বস্তুটা নিচের দিকে নামতে শুরু করবে, অর্থাৎ উপরে উঠবে, ব্যাগ শূন্য হবে, আবার কি নিচের দিকে নামবে। এখন যখন নামবে, তখন বস্তুটা এখানে আসবে, এখানে আসলে নিচের দিকে এই ব্যাগটা ধরো বি, এই ব্যাগটা কত, বি। তাহলে বিটা কি হবে, বস্তুটা যে বেগে উপরের দিকে উঠছে, ঠিক নামার সময়ও ভূমিতে সেম বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ উপরের বেগ যদি ইউ হয়, নিচের দিকে নামার সময় বেগটা কি হবে, বি ইকুয়াল টু এই অবস্থানে, বি ইকুয়াল টু ইউ হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো তো, যেহেতু বস্তুটা কি একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে বেগ শূন্য হয়েছে, অর্থাৎ থেমে গেছে, থেমে গেলে এই বস্তুর জন্য এটা কি তার সর্বোচ্চ উচ্চতা না? অবশ্যই এই অবস্থানটি কি হবে, সর্বোচ্চ উচ্চতা হবে। অর্থাৎ বি ইকুয়াল টু 0 হলে আমরা যে উচ্চতা পাবো সেটা হচ্ছে কি, এস ম্যাক্সিমাম। এটাকে আমরা বড় হাতের ক্যাপিটাল এস দিয়েও লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। তো এখন আরেকটি জিনিস দেখো তো, এই তলে
তলের সরণ কত? শূন্য হবে না। স্যার কেন সরণ শূন্য হবে? এখানে এই তলে সরণটা শূন্য কেন হবে? কারণ কারণ হচ্ছে যে দেখো তো, আমরা সরণ কি জানি? কোন বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যকার দূরত্ব। ঠিক আছে, তাহলে আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা, তাহলে আদি ও শেষ অবস্থানের মধ্যকার কোন দূরত্ব আছে? নাই তো। বুঝতে পারছো? তাহলে কি হবে? সরণ কি হবে? শূন্য হবে। এই তলে, এই তলের জন্য সরণ কি হবে? শূন্য হবে। তো এখন আসো, আমরা কি করব? ধরো বস্তুটা উপরের দিকে উঠতেছে, ধরো এই অবস্থানে, ধরো এটা কি T1 সময়ে, অর্থাৎ বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে ধরো T1। T1 সময়ে বস্তুটার বেগ ধরো b, এই বিটা বের করব। আবার ধরো বস্তুটা এভাবে গিয়েছে, তাহলে উপরে উঠে আবার নামতেছে এই অবস্থানে, বস্তুটা কি নিচের দিকে না? এই অবস্থানে ব্যাগটা হিসাব করব। ঠিক আছে, তো আসো আমরা আমরা ব্যাগের সমীকরণ দেখি, ব্যাগের হিসাব। বি ইকুয়াল টু ইউ জিটি। ঠিক আছে, আমরা কি করব? শুরুতে চিহ্ন বসাবো না, প্রথমে কি বসাবো? জাস্ট মেইন জিনিসটা লিখবো, কেমন? তো এখন দেখো তো, অভিকর্ষ ত্বরণ কোন দিক দিয়ে ক্রিয়াশীল? অভিকর্ষ ত্বরণ সব সময় নিচের দিকে ক্রিয়াশীল থাকবে। যেহেতু অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে এই ক্ষেত্রে জি এর সামনে কি বসাবো? মাইনাস বসাবো। কি বসাবো? মাইনাস। এরপর আসো, এই ক্ষেত্রে আদিবেগ মানে ইউ কোন দিক দিয়ে গতিশীল? উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। তাহলে ইউ এর সামনে কি বসাবো? প্লাস। বুঝতে পারছো? এর হচ্ছে কি আমার মেন সূত্র। এখন দেখো তো, এখানে তুমি ধরো ইউ এর মানটা ধরো 20 এবং জি এর মানটা ধরো 10। তো এখন দেখো তো, টি ইকুয়াল টু x সেকেন্ড, তখন বস্তুটার বেগ কত? বেগ বি কত হবে? ইউ কত? 20 মাইনাস জি কত? 10 ইন্টু এক সেকেন্ড, অর্থাৎ কত পাচ্ছ? +10। তাহলে এখানে এক সেকেন্ড এ বস্তুটার বেগ কত? +10। এ কথার মানে কি? মানে হচ্ছে যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে। বস্তুটা কোন দিক দিয়ে যাচ্ছে? উপরের দিকে। তাহলে এই অবস্থানে বেগটা কত? 10। বুঝতে পারছো? এখন দেখো তো, ধরো টি ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 সেকেন্ড বেগ কত হবে? ইউ, ইউ কত? 20 মাইনাস জি কত? 10 সময় কত? 2। তাহলে এখন বেগ কত? 0। তাহলে দেখো তো, টি ইকুয়াল টু 2 সেকেন্ড এ বস্তুটার বেগ কত? 0। 0 মানে কি? বস্তুটা কোন অবস্থানে আছে? বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় আছে। বুঝতে পারছো? বস্তুটা কোথায় আছে? সর্বোচ্চ উচ্চতায় আছে। ঠিক আছে, তো এখন ধরো টি ইকুয়াল টু 3 সেকেন্ড, তাহলে বেগ বি, বি কত হবে? আদি বেগ ইউ কত? 20 মাইনাস ত্বরণ কত? 10 ইন্টু কত? 3। তো এখন দেখো তো, বি কত আসবে? -10 আসবে না? কিরে, এখানে -10, এখানে +10, এখানে প্লাস মানে হচ্ছে যে বস্তুটা উপরের দিকে ওঠার সময় বেগ, আর এখানে -10 মানে হচ্ছে যে বস্তুটা নামার সময় এই অবস্থানে বেগ। তাহলে এই অবস্থানে বেগটা কত? এই অবস্থানে বেগ হচ্ছে কত? -10, আর এই অবস্থানে বেগটা কত? +10। বুঝতে পারছো? মাইনাস দ্বারা কি বুঝাচ্ছি? ঠিক আছে, তো তো আমি যে নিয়মে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক তোমরা যদি এই নিয়মে পড়ে দেখো, তাহলে তোমরা যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবা, প্রাসের ক্ষেত্রে অথবা পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। বোঝা গেছে? এরপর আসো, আমরা ব্যাগের হিসাব করছি, এরপর আসো সরণের হিসাব। সরণ, সরণের হিসাব।
তো সরণের হিসাব কেমনে করবো? এস ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কয়ার। তো আমি কি দেখাচ্ছি? চিহ্ন চিহ্ন চিহ্ন। জিটা জিটা কোন দিকে? উপরে নাকি নিচে? নিচের দিকে। তাই জি এর সামনে কি বসাবো? মাইনাস বসাবো। এরপর ইউটা উপরের দিকে। ইউটা কি উপরের দিকে? তাই ইউ এর সামনে প্লাস। বুঝতে পারছো? এখন এস এর মানটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, কিন্তু কখন প্লাস আসবে কখন মাইনাস আসবে সেটা একটু ভালো মতো দেখো। ধরো এটা তল, এটা কি তল, ঠিক আছে? কোন একটা বস্তু এভাবে উঠছে নামছে। তো এখন ধরো বস্তুটা ওঠার সময় এই অবস্থানে, আমি কি করতেছি? এই অবস্থানে বস্তুটা সরণ বের করতেছি। তাহলে যদি সরণ বের করতে হয় আমি তল থেকে উপরে যাব, এটা হচ্ছে কি সরণ এস। তাহলে এখানে ওঠার সময় সরণ এস এর মানটা কি আসবে? অবশ্যই পজিটিভ আসবে না? পজিটিভ আসবে, ঠিক আছে? তো এখন ধরো বস্তুটি নামতেছে, নামার সময় এই অবস্থানে, এই অবস্থানে সরণ কত আসবে? এই অবস্থানে এস এর মানটা প্লাস আসবে নাকি মাইনাস আসবে? অবশ্যই প্লাস আসবে। কেন? কারণ আমি বলছি যে এস মানে কি তলের থেকে বস্তুটা কতটুকু উপরে আছে। যেমন এস মানে কি তল থেকে বস্তুটা কতটুকু উপরে আছে। তো তল থেকে যদি উপরে থাকে প্লাস, এবং তল থেকে যদি নিচের দিকে থাকে তখন হবে কি মাইনাস, শুধুমাত্র এস এর জন্য। বুঝতে পারছো? এস এর ক্ষেত্রে মানে স্বর্ণের হিসাব করার জন্য তোমার থেকে তলের কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে তল থেকে বস্তুটা যদি উপরে থাকে তাহলে কি আসবে? প্লাস। বুঝতে পারছো? আবার মনে করো এই তল থেকে বস্তুটা কি নিচে আছে, অর্থাৎ বস্তুটা এখানে আছে। এখানে থাকলে এস এর মানটা তোমার কাছে কি আসবে? তুমি পাবে যে মাইনাস। আশা করি বুঝতে পারছি। যেমন, ঠিক আছে? তো তল থেকে উপরে থাকলে এস এর মানটা প্লাস পাবো, তল থেকে নিচে থাকলে এস এর মানটা কি পাবো? মাইনাস পাবো, ঠিক আছে? এখন আসো আমরা কোন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং নামতে সময় হিসাব করব, এবং বস্তুটার সর্বোচ্চ উচ্চতা হিসাব করব। দেখো তো, ধর এটা কি ভূমি, ভূমি থেকে বস্তুটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এটা হচ্ছে কি তার সর্বোচ্চ উচ্চতা। এখানে ব্যাগটা কত? শূন্য। ব্যাগ শূন্য হলে এস ম্যাক্সিমাম পাবো, এটা আমি ক্যাপিটাল এস ধরলাম। আবার নামতেছে, ঠিক আছে? তো এখন এখানে ব্যাগ ধরো ইউ, ঠিক আছে? এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত হবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, ঠিক আছে? তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা, ধরো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ধরো টি1, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা ব্যাগ জানি, ব্যাগ কত? শূন্য। তাহলে আমরা ব্যাগের সমীকরণ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বের করব। ধরো বি ইকুয়াল টু ইউ জিটি সময় টি1। তো এখন এই ক্ষেত্রে অভিকর্ষের ত্বরণ কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষের ত্বরণ কোন দিক দিয়ে গতিশীল? নিচের দিকে গতিশীল। তাহলে আমরা জি এর সামনে কি বসাবো? মাইনাস। ইউ কোন দিকে? উপরের দিকে, তাই কি প্লাস। এখন আমি এই সমীকরণ থেকে কার মানটা বের করতেছি? সময়ের মান। যেহেতু সময়ের মান বের করতেছি তাহলে অবশ্যই ব্যাগের সামনে কি বসাবো? চিহ্ন বসাবো। তো এখন এই ক্ষেত্রে যেহেতু এখানে বি এর মানটা শূন্য, তো এখানে প্লাস দিলেও কিছু হবে না, মাইনাস দিলেও কিছু হবে না। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা কি লিখতে পারি? টি1 ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। বুঝতে পারছো আশা করি। এরপর দেখো তো, উঠতে সময় টি1, নামতে সময় ধরো টি2। সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়, সর্বোচ্চ সর্বোচ্চ
উচ্চতা থেকে নামতে সময়, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, দেখো তো বস্তুটার এই অবস্থানে নিচের দিকে ব্যাগটা ধরো বি প্রাইম, তাহলে তাহলে এই বি প্রাইমটা ইউ এর সমান হবে না? অবশ্যই সমান হবে। কোন একটি বস্তু যে বেগে উঠে ঠিক একই বেগে ভূমিতে পড়ে, বুঝতে পারছো? তাহলে এখানে আমি জাস্ট এই এতটুকু অংশের জন্য আমি এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে এই এতটুকু অংশে শেষ বেগ কত? বি প্রাইম, বি প্রাইম ইকুয়াল টু আদি বেগ কত? বি, জিটি 2। তো জি কোন দিকে? নিচের দিকে, তাই মাইনাস ইউ, ইউ তো শূন্য, ইউ কত? শূন্য। এখন আমি এখানে টি টু এর মানটা বের করব। তাহলে অবশ্যই বি প্রাইম এর সামনে চিহ্ন বসাবো না? অবশ্যই বসাবো, কারণ আমি এই সমীকরণ থেকে কার মানটা বের করতেছি? টি টু এর। তাহলে অবশ্যই কি করতে হবে? বি প্রাইম এর সামনে কি বসাতে হবে? চিহ্ন বসাতে হবে। সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখো তো নিচের দিকে, তাই কি মাইনাস। বুঝতে পারছো? তো এখন দেখো তো এখান থেকে টি টু ইকুয়াল টু মাইনাস বি প্রাইম ডিভাইড বাই মাইনাস জি। তো মাইনাস মাইনাস কাটারি বি প্রাইম মানে কত? ইউ ডিভাইড বাই জি। সুতরাং টি টু সমান কত? ইউ ডিভাইড বাই জি। এখন এখন এই বস্তুটা কতটুকু সময় ধরে, এই বস্তুটা কতটুকু সময় ধরে তোমার বায়ুতে ছিল বা বাতাসে ছিল? টি ওয়ান প্লাস টি টু সময় ধরে না? অর্থাৎ তোমার টি ওয়ান প্লাস টি টু সময় ধরে বস্তুটা কি তোমার বাতাসে ছিল। এটা হচ্ছে কি তার বিচরণ কাল। কি বলছি? বস্তুটার বিচরণ কাল হবে কি টি ওয়ান প্লাস টি টু। তাহলে আমরা কি পাচ্ছি? বিচরণ কাল। এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। ক্যাপিটাল টি মানে কত? টি ওয়ান প্লাস টি টু, ঠিক আছে। তাহলে এখন কত পাবো? টু ইউ ডিভাইড বাই কি পাবো? জি পাবো। বুঝতে পারছো? আশা করি বুঝে গেছে। এরপর আসো আমরা বস্তুটার সর্বোচ্চ উচ্চতা হিসাব করি। বস্তুটার সর্বোচ্চ উচ্চতা হবে এটা এস। তাহলে সর্বোচ্চ উচ্চতা হিসাব, তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা বি এর মানটা কত পাবো? বি ইকুয়াল টু জিরো। তাহলে বি ইকুয়াল টু জিরো হলে এস হবে কি ম্যাক্সিমাম, সেটা আমি ক্যাপিটাল এস ধরলাম, ঠিক আছে। তো এখন আসো এই ক্ষেত্রে এতটুকু অংশের জন্য আদি বেগ ইউ, শেষ বেগ বি। তাহলে আমি কি লিখবো? লিখবো যে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার টু জি এস, ঠিক আছে। তো এখন এখানে বি এটা তো জিরো। এরপর আসো এখানে জি, জি কোন দিকে? নিচের দিকে, তাই এখানে কি মাইনাস। জি এর জন্য কি হবে? মাইনাস। এখন আমি এখানে এস এর মানটা, এস কি সরণ, এস এর মানটা বের করতেছি। তাহলে আমি এস এর জন্য কোন চিহ্ন হিসাব করব না। তাহলে যেহেতু এখানে জি এর মানটা মাইনাস, তাই আমি কি করব? সামনে মাইনাস বসাবো। বুঝতে পারছো? এরপর ইউ, ইউ এটা উপরে হোক বা নিচে হোক, এটাকে যদি যদি আমি বর্গ করি তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা প্লাস হবে। বুঝে গেছে? অর্থাৎ এখানে প্লাস মাইনাস ম্যাটার করে না। তো এখন এখানে এস এগুলা ইকুয়ালটা আমরা কি লিখবো? মাইনাস ইউএস স্কয়ার ডিভাইড বাই মাইনাস টু জি। সুতরাং আমরা এস ইকুয়াল টু এস ম্যাক্সিমাম কি পাবো? ইউএস স্কয়ার ডিভাইড বাই কত? টু জি। বুঝতে পারছো? এখন আমরা খুবই এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকটা পড়বো, যেখান থেকে সিকিউ আসবে। যেমন মানে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই টপিক থেকে প্রশ্ন হবে। সেই টপিকটার নাম কি? দ্বিমাত্রিক গতি বা হ্রাসের গতি। আমরা
একমাত্রিক গতির কনসেপ্টগুলো যদি ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই দ্বিমাত্রিক গতির কনসেপ্টটা তোমরা বুঝতে পারবা, একদম সহজ। এখন দ্বিমাত্রিক গতির পড়ার জন্য আমার কিছু ভেক্টর অধ্যায়ের লম্ব উপাংশের প্রয়োজন হবে, কেমন? অর্থাৎ ভেক্টর অধ্যায়ে কিছু কনসেপ্ট লাগবে। তো আমি আগে একটু বেসিক কনসেপ্ট শিখে দিই। ধরো তো বেসিক কনসেপ্ট, ধরো মনে করো এটা একটা ভেক্টর, ধরো আর ভেক্টর, ঠিক আছে? এই আর ভেক্টর এটাকে আমি দুটো উপাংশে ভাগ করব, একটা উপাংশ এক্স অক্ষ বরাবর, আরেকটা উপাংশ ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? এবং এক্স অক্ষ এটাকে বলা হয় অনুভূমিক বা আনুভূমিক অক্ষ, আর ওয়াই অক্ষ এটাকে বলা হয় উলম্ব অক্ষ। তো এক্স অক্ষের সাথে এই আর ভেক্টর এটা থিটা কোণ উৎপন্ন করে। কত কোণ? থিটা কোণ। তো এখন থিটা কোণ যদি থিটা থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে এখানে আর ভেক্টরের জন্য এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ হবে যে আর এক্স। এই আর এক্স এর মানটা হবে যে আর cos থিটা, এবং ওয়াই অক্ষের জন্য আর ওয়াই এর মানটা হবে যে আর sin থিটা, ঠিক আছে? এখন আমি যদি আর এক্স এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে আমরা কি করব? মান ইনটু দিক করব। কারণ আমরা জানি যে কোন একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা তার মান এবং তার দিক। তাহলে আর এক্স ভেক্টরের মান কত? আর এক্স ইনটু দিক কত? দেখো তো এটা কি এক্স অক্ষের দিকে গতিশীল না, বা এক্স অক্ষের দিকে ক্রিয়া করে না? এক্স অক্ষের দিকে যদি ক্রিয়া করে তাহলে দিক প্রকাশ করার জন্য আমরা কি করব? একক ভেক্টর ব্যবহার করব। তো এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই ক্যাপ। তো সুতরাং আর এক্স ইকুয়াল টু আর এক্স ভেক্টর ইকুয়াল টু কি হবে? আর এক্স সমান কত? আর কস থিটা ইন্টু আই ক্যাপ। ঠিক একইভাবে আর ওয়াই ভেক্টর সমান কি হবে? আর ওয়াই ও একের দিকে একক ভেক্টর কি? জে ক্যাপ। একক ভেক্টর কি করে? দিক প্রকাশ করে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আর ওয়াই সমান কত? আর সাইন থিটা জে ক্যাপ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো আমরা আর ভেক্টর এটা বের করব। তাহলে আর ভেক্টর এটা কি হবে? ত্রিভুজ সূত্র অনুসারে আর ভেক্টর ইকুয়াল টু আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, ঠিক আছে? তাহলে আর এক্স ভেক্টরের কি পাইছি? আর এক্স ভেক্টর আর কস থিটা আই ক্যাপ। আর ওয়াই ভেক্টর কি পাইছি? আর সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে কি আর ভেক্টরের সমীকরণটা। তো এখন এই সমীকরণ থেকে আমি আলাদা করে কি বের করতে পারি? আমি আলাদা করে মান বের করতে পারি। তাহলে আর ভেক্টরের মানটা রুট ওভার কত হবে? আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। এবং দিক দিক মানে কি? থিটা। থিটা এর মানটা হবে যে টেন ইনভার্স কত? এটাকে ধরে এদিকে নিয়ে আসুন। আর ওয়াই এই ভেক্টর এটাকে ধরে এদিক দিয়ে নিয়ে আসলাম। কারণ আমরা জানি কোন একটা ভেক্টরের মান ও দিক একই রেখে ওই ভেক্টর এটাকে যে কোনো জায়গায় সরানো যায়। তাহলে টেন টেন মানে কি? লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব হবে যে আর ওয়াই এবং ভূমি হবে যে আর এক্স। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে সরণ বেগ ত্বরণ যে জিনিসগুলো বের করব সবগুলো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হিসাব নিকাশ এভাবে করতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ কোন একটা ভেক্টরের এক্স অক্ষের দিকে হিসাব করবো আগে, তারপর ও অক্ষের দিকে হিসাব করব, তারপর কি করব? দুইটা যোগ করে দিয়ে লব দিয়ে বের করবো। বুঝতে পারছো? না বুঝলে সমস্যা নেই, ক্লাস করতে থাকো, নিজের থেকে অটোমেটিক্যালি বুঝতে পারবা যে আমি কি বুঝাচ্ছি। বুঝতে পারছো? এখন আসো আমরা দ্বিমাত্রিক গতি শুরু করি। দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতি।
দেখো প্লাস, প্লাস কি, ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, ঠিক আছে। আমি এখান থেকে এই পয়েন্ট থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম, ধরো এভাবে নিক্ষেপ করলাম, ঠিক আছে। তো এখন নিক্ষেপ করার জন্য এদিক দিয়ে একটা ব্যাগ লাগবে না, এই ব্যাগটা ধরো ইউ। এখন এই ইউটা হিসাব করার জন্য আমার দুইটা অক্ষের প্রয়োজন হবে, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এখন আমি যদি এক্স অক্ষের সাথে ইউ এর কোণটা জানি, থিটা নট। থিটা নট কি, থিটা নট হচ্ছে যে নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ, ঠিক আছে। ইউ হচ্ছে কি আদিবেগ। তাহলে দেখো তো, আমি এই ইউ এটাকে দুটো অংশে ভাগ করতে পারি না, একটা অংশ এক্স অক্ষ বরাবর ইউ এক্স, সেটা কত হবে ইউ কস থিটা, কাছে কস, কাছে কস। এবং এদিক দিয়ে আরেকটু অংশ ওয়াই অক্ষ বরাবর, এটা কি হবে ইউ ওয়াই, সেটা কত হবে ইউ সাইন থিটা নট। বুঝতে পারছো? তো এখন দেখো তো, বস্তুটা উপরের দিকে উঠতেছে, তাহলে এই মুহূর্তে ব্যাগটা বি না, তাহলে এই বি এর হিসাব করার জন্য আমার কি লাগবে, এক্স অক্ষের দিকে বি এক্স লাগবে এবং ওয়াই অক্ষের দিকে বি ওয়াই লাগবে, এবং এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণটা কত হবে থিটা। বুঝা গেছে? আবার মনে করো বস্তুটা এদিক দিয়ে নিচে নামতেছে, তাহলে এখানে ব্যাগ বি, তাহলে এখানে আমরা কি করব, এদিক দিয়ে বি এক্স এবং এদিক দিয়ে কি বি ওয়াই বের করব। বুঝতে পারছো? এখন দেখো তো, এখানে কোন একটি বস্তু আমি এখান থেকে নিক্ষেপ করলাম, যখন বস্তুটা এখানে আসবে, এটা কি তার সর্বোচ্চ উচ্চতা না, এই উচ্চতায় বস্তুটা এদিক দিয়ে বি এক্স কাজ করবে। এবং একটা কথা মাথায় রাখিও, দেখো তো এই অবস্থানে, অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর, অনুভূমিক অক্ষ বরাবর কোন ত্বরণ কাজ করে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোন ত্বরণ কি কাজ করে না। কেন? কারণ কোনো বাধাদানকারী বল নাই, এক্স অক্ষ বরাবর কি কোনো বলই কাজ করে না, তাই কি কোনো ত্বরণ কাজ করে না। তাহলে যদি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ না করে, অর্থাৎ এ এক্স যদি শূন্য হয়, তাহলে দেখো তো এদিক দিয়ে যদি ইউ বেগে নিক্ষেপ করি, এই কোণটা যদি থিটা নট হয়, তাহলে এদিক দিয়ে ইউ এক্স সমান কত হবে ইউ কস থিটা নট। অর্থাৎ বেগ কত, শুরুতে বেগ কত ইউ এক্স, তাহলে এখানে বি এক্স টা কত হবে ইউ এক্স এর সমান হবে, সেটা কত ইউ কস থিটা নট। বুঝতে পারছো? এবং সর্বোচ্চ উচ্চতায় এস কি, এস কি সর্বোচ্চ উচ্চতা, এস কি এস ম্যাক্সিমাম, সর্বোচ্চ উচ্চতায় বি ওয়াই কত হবে শূন্য। বি ওয়াই কি, বি ওয়াই হচ্ছে যে উপরের দিকে বের। তো এখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, তো সর্বোচ্চ উচ্চতায় উঠার পর উপরের দিকে আর কোনো কি ব্যাগ থাকবে না, কারণ ব্যাগটা কি হবে আস্তে 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 হ্রাস পাচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে ব্যাগটি কত হবে শূন্য হবে। কারণ হচ্ছে যে বস্তুটার নিচের দিকে একটা অভিকর্ষীয় বল, নিচের দিকে একটি কি অভিকর্ষীয় বল যে কাজ করে না, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষীয় ত্বরণ এ ওয়াই সমান কত হবে মাইনাস জি হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এই ত্বরণটা কাজ করতেছে বলে বি ওয়াই এর মানটা শূন্য হয়ে গেছে, অর্থাৎ বস্তুটা যখন এখান থেকে এখানে আসবে ব্যাগের মানটা হ্রাস পাচ্ছে, এবং এখান থেকে যখন আবার নিচের দিকে নামবে তখন আবার কি ব্যাগের মানটা বাড়তে থাকবে, কেমন? কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বি ওয়াই এর মানটা শূন্য হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এখন দেখো তো, আমার যদি এক্স ওয়াই, এখন আমার যদি তোমার কোন একটা অবস্থানে, ধরো এই একটা অবস্থান, এই বস্তুটার এই অবস্থানে যদি আমার সরণ হিসাব করতে হয়, তাহলে সরণ হবে কি এখান থেকে এতটুকু দূরত্ব হবে কি সরণ,
তাহলে এই সরণটা হিসাব করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এখান থেকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাইতে হবে, তারপর এখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যাইতে হবে। যাওয়ার পর আমরা কি করব? লব্ধি করব, s = √x² প্লাস y²। ঠিক আছে? তো এখন এই h টা বের করার জন্য আমার কি করতে হবে? আগে x এবং y এর মানটা বের করতে হবে। অর্থাৎ x অক্ষের দিকে হিসাব করতে হবে আগে এবং y অক্ষের দিকে হিসাব করতে হবে। দুইটা যদি আমি হিসাব করতে পারি তখন আমি এই সরণ এর মানটা বের করতে পারবো। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। তো এখন আসো তো আমরা বিভিন্ন ধরনের প্রাসের চিত্র দেখব। ঠিক আছে? বিভিন্ন ধরনের কি প্রাসের চিত্র দেখব। তো এখন প্রথমটা হচ্ছে কি এটা এক ধরনের প্রাস। এখানে এই কোনটা, ধরো আমি এটাকে এখানে বস্তুটাকে এদিক দিয়ে ইউ বেগে নিক্ষেপ করলাম, তাহলে এই ইউ বেগের সাথে নিক্ষেপণ কোণ θ0। আবার আমি চাইলে এই কোণটা বের করতে পারি। এই কোণটা কি আসলে লব্ধির কোণ। বুঝতে পারছো? এটা আর এটা কি নয়, সেম নয়। এটা হচ্ছে কি নিক্ষেপণ কোণ। তো এখন দেখো তো এটা এক ধরনের প্রাস। এরপর আসো 2 নাম্বার। ধরো এই উচ্চতা থেকে, ধরো এখানে একটা বস্তু আছে, আমি কি করলাম? এই বস্তুটা একটাকে এভাবে ফেলছি। এটা এক ধরনের প্রাস। বুঝতে পারছো? এভাবে নিক্ষেপ করছি ইউ বেগে উপরের দিকে। মানে ধরো আমি ভূমি থেকে, এটা ধরো ভূমি থেকে আমি এতটুকু উপর আছে, ভূমি থেকে আছে এতটুকু উপর আছে, তাহলে আমি এটাকে এভাবে নিক্ষেপ করছি। বুঝতে পারছো? এরপর ধরো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এটা এস উচ্চতা, বস্তুটাকে এভাবে আমি কি করছি? এটা ধরো অনুভূমিক অক্ষ। তো অনুভূমিক অক্ষের সমান্তরালে ইউ বেগে নিক্ষেপ করছি। অর্থাৎ অনুভূমিকের সাথে, ধরো এটা কি অনুভূমিক, তাহলে এখানে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ θ0। তাহলে এখানে θ0 এর মানটা কত? 0 ডিগ্রি না? কারণ কি এটা অনুভূমিক অক্ষ, এটা সমান্তরালে আমি নিক্ষেপ করছি। সমান্তরালে নিক্ষেপ করলাম। ঠিক আছে? এরপর দেখো তো 4 নাম্বারটা কি? এটা এস উচ্চতা, বস্তুটাকে এটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ। এখন বস্তুটা কি হচ্ছে? আমি এভাবে নিক্ষেপ করছি, অর্থাৎ এই দিক দিয়ে। তাহলে এই কোণটা হবে কত? θ0। বুঝতে পারছো? তো আমাদের এই 4 ধরনের গ্রাফ থেকে বা এই 4 ধরনের কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বুঝতে পারছো? তো আমি এই 4 ধরনের কনসেপ্ট গুলাই পড়াবো। ঠিক আছে? এখন আসো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে হিসাব নিকাশ। তো দেখো টাইপ 1 অনুভূমিকের সাথে θ0 কোণে উপরের দিকে নিক্ষেপ করলে, ঠিক আছে? ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। তো আমি এখান থেকে এই বস্তুটিকে কিভাবে নিক্ষেপ করলাম। তো নিক্ষেপ করলে নিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত বেগ কত? সেটা ইউ। এবং ইউটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে কি নিক্ষেপণ কোণ। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এটার বিভিন্ন অবস্থানে, ধরো এই অবস্থানে বেগ বি, তাহলে আমরা কি করবো? এটাকে দুটো অংশে ভাগ করি, বি এক্স এবং বি ওয়াই। এবং ধরো এই বিটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা কি বি এর লব্ধি কোণ। তাহলে আমি কি করব? এই বি এর মানটা বের করব।
বি এর মানটা বের করার জন্য আমার এক্স অক্ষের হিসাব করতে হবে এবং ওয়াই অক্ষের হিসাব করতে হবে। আবার এই ক্ষেত্রে মনে করো এই অবস্থা নেই, বস্তুটা কি নিচের দিকে নামবে বি বেগে, তাহলে এখন আমরা কি করবো, এদিকে এদিক দিয়ে বি এক্স নিব, এদিক দিয়ে বি ওয়াই নিব, এই খন্ডে ধরো থিতা নট, সরি এই খন্ডে ধরো থিতা, মানে কত থিতা। তো আমরা জানি যে যেহেতু বস্তুটা নিচের দিকে একটা কি কাজ করবে, অভিকর্ষীয় ত্বরণ, তাহলে এ ওয়াই হবে কত মাইনাস জি এবং এ এক্স হবে কত শূন্য। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা ব্যাগের হিসাব করব। তো ব্যাগের হিসাব করার আমাদের মূল সূত্র কি ছিল, মূল সূত্র কি ছিল, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের মূল সূত্র ছিল। কেমন, তো এখন আসো এক্স অক্ষের জন্য, এক্স অক্ষে ব্যাগের হিসাব করব। তাহলে এক্স অক্ষে ব্যাগের হিসাব আমরা কি লিখবো, বি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি। ঠিক আছে, তো এখন এখানে এই ক্ষেত্রে এ এক্স অর্থাৎ এক্স অক্ষের দিকে ত্বরণ হবে কত শূন্য, ত্বরণ যদি শূন্য হয় তাহলে এই মানটা শূন্য না, অর্থাৎ এখানে বি এক্স এটা কার সমান হবে, ইউ এক্স এর সমান হবে না। আমরা এখানে ইউ এক্স সমান কি জানি, ইউ কস থিটা নট। আবার এখানে ইউ ওয়াই সমান কি জানি, ইউ সাইন থিটা নট। ঠিক আছে, তো এখন ইউ এক্স টা কি হবে, ইউ কস থিটা নট। বুঝতে পারছো, সুতরাং বি এক্স এর ফর্মুলা ইউ কস থিটা নট। আশা করি বুঝতে পারছো। এখন আসো ওয়াই অক্ষের হিসাব, ওয়াই অক্ষে ওয়াইকে আমরা কি করবো, বি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। ঠিক আছে, তো এখন দেখো তো এখানে এখানে আমরা বি ওয়াই এর মানটা বের করতেছি, বি ওয়াই এর কি হচ্ছে মানটা বের করতেছি, তাহলে বি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মানে কত, ইউ সাইন থিটা নট না, ইউ সাইন থিটা নট, এবং ইউ ওয়াইটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে, অবশ্যই উপরের দিকে, উপরের দিকে হলে ইউ সাইন থিটা নট, এর জন্য আমরা এখানে সামনে চিহ্ন কি বসাবো, প্লাস বসাবো। বুঝতে পারছো কেন, কারণ ইউ ওয়াইটা উপরের দিকে গতিশীল। এরপর আসো এ ওয়াই, এ ওয়াই মানে কি, জি, জিটা নিচের দিকে গতিশীল, তাই এখানে কি হবে মাইনাস জি ইনটু কত হবে টি। এটা হচ্ছে কি ইউ ওয়াই এর ব্যাগের সমীকরণ। তো এখান থেকে আমরা বি এক্স এবং বি ওয়াই বের করার পর আমরা কি করব, লব্ধি করব। ধরো বি ওয়াই ভেক্টর ইকুয়াল টু বি এক্স এর মান ইনটু আই ক্যাপ প্লাস বি ওয়াই ইনটু জে ক্যাপ। বুঝা গেছে, তো এখান থেকে আমরা লব্ধির মানটা বের করতে পারি, লব্ধির কি বের করতে পারি মান, বা বি কত হবে রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার, এবং লব্ধির দিক কি থিটা, এই থিটা এটা বের করতে পারবো। তাহলে থিটা কত হবে, থিটা হবে যে টেন ইনভার্স বি ওয়াই ডিভাইড বাই বি এক্স। বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। আসো স্মরণের হিসাব, স্মরণের হিসাব, স্মরণের হিসাব। তো স্মরণের হিসাব কেমন করবো, ধরো কোন একটা পয়েন্ট, ধরো এই পয়েন্ট, ধরো এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট, এই স্মরণের হিসাবটা হবে যে আমার আগে এক্স অক্ষ বরাবর হিসাব করতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণ বের করতে হবে এবং কি ওয়াই অক্ষ বরাবর সরণ বের করতে হবে। তো সরণ বের করার আমাদের মূল সূত্র কি ছিল, মূল সূত্র ছিল যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা কি মূল সূত্র। তাহলে আমরা কি করব, আগে এক্স অক্ষ বরাবর সরণটা বের করব। এক্স অক্ষ বরাবর সরণটা কত হবে, এক্স, ধরো এস এক্স অথবা এক্স। ঠিক আছে, তো এখন এক্স অক্ষ বরাবর সরণ, তাহলে কত হবে এটা, ইউ এক্স টি, এখানে কি হবে
প্লাস হাফ এক্স টি স্কোয়ার। তো এখানে এ এক্স এর মানটা শূন্য না, শূন্য হলে এটা পুরোটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি পুরোটা শূন্য হয়ে যায় তাহলে আমরা এক্স সমান পাবো যে ইউ এক্স, ইউ এক্সটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে, এদিক দিয়ে, তাহলে এদিক দিয়ে কি প্লাস, কেমন, তাহলে এটা প্লাস দিলেও হবে মানে না দিলেও হবে, সেম কথা। তাহলে এখানে ইউ এক্স এর জন্য আমরা কি বসাবো, ইউ কস থিটা নট, ইউ কস থিটা নট ইনটু টি। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এক্স অক্ষ বরাবর আমি সরণটা হিসাব করছি, এখন আসো ও অক্ষ বরাবর। ওয়াই অক্ষে তাহলে কি হবে, এস ওয়াই, অথবা শুধু ওয়াই ধরি, সেটা কত হবে, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। ঠিক আছে, তো এখন আসো ওয়াই, ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মানে কি, ইউ সাইন থিটা নট। এখন ইউ ওয়াইটা এই ক্ষেত্রে কোন দিক দিয়ে গতিশীল, উপরের দিকে, তাই সামনে কি দিব, প্লাস। এরপর এই ওয়াই, এই ওয়াই মানে কি, অভিকর্ষের ত্বরণ জি, যেটা কোন দিক দিয়ে গতিশীল, নিচের দিকে, তাই কি মাইনাস হাফ জি টি স্কয়ার। বুঝতে পারছো, এটা কি ওয়াই এর মান বের করার সূত্র, বুঝে গেছে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমি এক্স এর মানও বের করছি, ওয়াই এর মানও বের করছি, তাহলে এখন আমি সরণকে যদি আমি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, অর্থাৎ এস ভেক্টর ধরো, তাহলে এস ভেক্টর ইকুয়াল কি হবে, কি হবে, ধরো এক্স অক্ষ বরাবর এক্স এর মান এক্স ইন্টু দিক আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান ইন্টু দিক জে ক্যাপ। ঠিক আছে, এখন আমি যদি সরণ এর মানটা বের করতে চাই, তাহলে এস ভেক্টর মডুলাস ইকুয়াল টু কি হবে, এস ধরো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এরপর কোন থিটা বের করতে হলে থিটা কেমনে বের করব, সেম থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে কি পারছো, ওকে। এরপর এখন আসো টাইপ 2, টাইপ 2 এইচ উচ্চতা হইতে অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিচের দিকে কোন বস্তুকে ছোড়া হলে, ঠিক আছে, তো দেখো এটা ধরো এইচ উচ্চতা, এটা ধরো এইচ উচ্চতা, একটা কি আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটিকে আমি এভাবে এভাবে নিক্ষেপ করছি, এভাবে কি করছি, নিক্ষেপ করছি। ঠিক আছে, এভাবে যদি নিক্ষেপ করি তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অনুভূমিক অক্ষ। তো বস্তুটা যে অবস্থানে আছে সেই অবস্থানে একটা তল চিন্তা করবা, এটা হচ্ছে কি তল, এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, তো এখন এই বস্তুটা এ বরাবর এদিক দিয়ে ইউ বেগে গতিশীল। এখন এখানে কোনটা হবে কি, নিক্ষেপণ কোণ থিটা নট। তাহলে আমি কি করব, এই ইউ এটাকে দুটো অংশে ভাগ করব, কয়টা অংশ, দুটো অংশ, একটু অংশ এ বরাবর ইউ কস থিটা নট, আরেকটু অংশ এ বরাবর ইউ সাইন থিটা নট। ঠিক আছে, তো এখন যদি এটা তল হয় তাহলে উপরের দিকে যেগুলো ভেক্টর রাশি আছে সেগুলো প্লাস ধরবো, এবং নিচের দিকে যেগুলো ভেক্টর রাশি কাজ করবে সেগুলো মাইনাস ধরবো, কেমন। তো এখন আমরা কি করব, পড়ার সময় এই বস্তুটার বিভিন্ন অবস্থানে আমি কি হিসাব করব, বেগ হিসাব করব, বি এক্স বি ওয়াই। তাহলে আসো দেখি বেগের সমীকরণ কি হবে, বেগের সমীকরণ আমাদের
মূল সূত্র কি ছিল? b ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখন প্রথমে আমি x অক্ষের দিকে হিসাব করব, তারপর y অক্ষের দিকে হিসাব করব, তারপর কি করব? লব্ধি করব। তাহলে প্রথমে আসো x অক্ষে, কত বেটা? bx ইকুয়াল টু ইউ x প্লাস ax t। তো x অক্ষে ত্বরণ কত? শূন্য। ত্বরণ শূন্য হলে এটা পুরোটা শূন্য হবে। তাহলে সুতরাং bx ইকুয়াল টু কত হবে? ux। ux মানে কত? u cos থিটা নট। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো y অক্ষ, y অক্ষে বেগ। তাহলে y অক্ষে ব্যাগটা কত হবে? by ইকুয়াল টু uy প্লাস ay t। তো এখানে ay কোন দিকে? ay নিচের দিকে, তাই কি? মাইনাস জি। আর ax কত? শূন্য। তো এখন দেখো তো এখানে, এখানে ইউআই কোন দিকে? নিচের দিকে না? ইউআই কোন দিকে? নিচের দিকে না? এটা ইউআই না? ইউআই যেহেতু নিচের দিকে, ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে যে ইউ সাইন থিটা নট। যেহেতু ইউ সাইন থিটা নট এবং নিচের দিকে, তাহলে আমি কি করব? ইউ সাইন থিটা নট এর সামনে কি বসাবো? অবশ্যই মাইনাস বসাবো, কারণ কি? নিচের দিকে গতিশীল। এরপর এ ওয়াই কত হবে? মাইনাস জি ইন্টু কত হবে? টি। বুঝতে পারছো? তাহলে মাইনাস নিয়ে তোমাদের কনফিউশন হবে, প্লাস মাইনাস নিয়ে আশা করি হবে না। তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে দেখো, তাহলে আমি পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তুর যে কনসেপ্টগুলো বুঝেছি, সেগুলো সবগুলো ওয়াক্যের কনসেপ্ট। বুঝতে পারছো? তাহলে এখন আসো স্মরণে হিসাব করি। ধরো এই পয়েন্টে, এই পয়েন্টে বস্তুটা স্মরণ, স্মরণ কেমনি হিসাব করব? এই স্মরণটা এস, তাহলে এটি কি হবে? এদিক দিয়ে ওয়াই পরিমাণ, এদিক দিয়ে এক্স পরিমাণ। অর্থাৎ আমার থেকে স্মরণের হিসাব করার জন্য এক্স অক্ষে স্মরণের হিসাব, স্মরণের হিসাব করার জন্য আমার কি লাগবে? এক্স অক্ষের দিকে হিসাব করতে হবে। তাহলে এক্স অক্ষে কি পাবো? যেহেতু ত্বরণ শূন্য, তাহলে বস্তুটি কি হবে? এক্স অক্ষে সমবেগে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি হবে। তাহলে ইউ এক্স মানে কত? ইউ এক্স মানে হচ্ছে যে ইউ কস থিটা নট ইন্টু টি। এখন আসো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষের স্মরণের হিসাব। তাহলে ওয়াই অক্ষের স্মরণের হিসাব মানে কি? ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। এটা কি আমার মূল সূত্র। তো এখন এখানে ইউ ওয়াই মানে কত? ইউ সাইন থিটা নট নিচের দিকে, তাই কি? মাইনাস বসাবো। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা নট কত হবে? ইন্টু টি। এখানে কি হবে? এ ওয়াই নিচের দিকে, তাই কি? মাইনাস জি। এটা হচ্ছে কি ওয়াই এর সূত্র। বুঝতে পারছো? জাস্ট এখানে কি আসবে? একটা মাইনাস আসবে। তাহলে তোমরা সূত্রগুলো মুখস্থ না করে একটু আমার সাথে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে এই সূত্রগুলো মুখস্থ করার দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা এই ক্লাস থেকে যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবা। বুঝতে পারছো? তো এখন দেখো তো, এখানে অনেক সময় মনে করো কোন একটা বস্তুকে আমি এভাবে নিক্ষেপ করছি, এভাবে যদি নিক্ষেপ করি, তাহলে দেখো তো, দেখো তো তোমার ও এর মানটা, তুমি যদি এখান থেকে এতটুকু হিসাব করো বা 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 এতটুকু হিসাব করো, এই ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে ওয়াই এর মানটা অবশ্যই প্লাস আসবে। অবশ্যই কি আসবে? প্লাস আসবে। কিন্তু তুমি যখন তল থেকে, এটা হচ্ছে তল, এটা হচ্ছে কি তল, এটা হচ্ছে কি তল, তল থেকে নিচে যাবা, তল থেকে কি নিচের দিকে গেলে, অর্থাৎ এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে গেলে ওয়াই এর মানটা কি আসবে? তোমার নেগেটিভ চলে আসবে, অর্থাৎ মাইনাস আসবে। কেমন? এগুলো ম্যাথ করার সময় আর একটু ভালো মতো ক্লিয়ার হবে বা ভালো মতো বুঝতে পারবা।
তো এখন এখানে আমরা এক্স এর মান বের করলাম, ওয়াই এর মান বের করছি। তো আমরা কি করব, সরণটা বের করার জন্য আমরা কি করব, এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ফর্মুলা দিব। তাহলে আমরা কি পাবো, সরণের মানটা পাই যাব। টু এর স্পেশাল কেস দেখো তো, স্পেশাল কেস দেখো, অনুভূমিকের সাথে সমান্তরালে 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 নিচের দিকে কোন বস্তুকে নিক্ষেপ করলে, ধরো এটা হচ্ছে কি এস উচ্চতা, ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে একটা বস্তুকে, এই বস্তুটাকে সমান্তরালে নিক্ষেপ করব। তাহলে সমান্তরালে যদি নিক্ষেপ করি তাহলে থিটা নট এর মানটা কত হবে, 0 ডিগ্রি। থিটা নট এর মানটা যদি 0 ডিগ্রি হয় তখন ব্যাক ধরো এইভাবে যাবে না, অর্থাৎ বস্তুটা কি এইভাবে গতিশীল হবে না, এইভাবে এইভাবে গতিশীল হলে এই অবস্থানে ব্যাক বি, এখানে কত হবে বি এক্স, এখানে কত হবে বি ওয়াই। তাহলে তাহলে এখন বি এক্স কত হবে, ইউ এক্স মানে কত, ইউ কস থিটা নট। তো থিটা নট এর মানটা কত, থিটা নট এর মানটা হচ্ছে যে ইউ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানটা কত, 1। ওইটা যদি 1 হয় তাহলে সুতরাং বি এক্স টি কি হবে, ইউ এর সমান হবে। বুঝতে পারছো? এরপর আসো বি ওয়াই। বি ওয়াইটা কত হবে, বি ওয়াই দেখো তো নিচের দিকে কি হবে, নিচের দিকে মাইনাস ইউ সাইন থিটা নট। এগুলো কেমনে পাইছি, আমি একটু আগেই বললাম তোমাদের, কি হবে এখানে জিটি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, মাইনাস ইউ সাইন থিটা, সাইন থিটা নট মানে কত, 0 ডিগ্রি মানে জিটি। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, 0। সুতরাং বি ওয়াই পাবো যে মাইনাস জিটি। বুঝা গেছে? এরপর আসে সরণ। সরণ কি পাবো, সরণ পাবো যে এক্স ইকুয়াল কি ইউ কস থিটা নট ইনটু টি, ঠিক আছে। তাহলে এখানে ইউ কস কত ডিগ্রি, 0 ডিগ্রি ইনটু টি, cos 0 ডিগ্রি এর মানটা কত, 1। সুতরাং আমরা x ইকুয়াল টু ইউটি পাবো। এরপর y কি হবে, এটা মাইনাস ইউ সাইন 0 ডিগ্রি ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার, ঠিক আছে। তো এখন এখানে সাইন 0 ডিগ্রি মান কত, 0। সুতরাং 0 হলে y এর মানটা হবে যে মাইনাস হাফ জি টি স্কয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। কেমন, তোমরা একটু মনোযোগ দিয়ে এবং আমি যা যা পড়াচ্ছি সেগুলো একটু পারলে নোট করিও। কেমন, ক্লাসটা একটু প্রথম থেকে এ টু জেড সবকিছু করিও। আমি একদম এমন ভাবে ক্লাসটা নিছি যাতে তোমাদের বেসিক কনসেপ্টও ক্লিয়ার হয় এবং তোমরা যাতে যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারো। এর জন্য আমি একটা ম্যাথের মধ্যে মিনিমাম তোমার, মিনিমাম না সরি সর্বোচ্চ তোমার 50টা মতো সিকিউ অর্থাৎ সৃজনশীল কলেজ বোর্ড সবগুলো আমি একটা ম্যাথের মধ্যে সলভ করেছি। বুঝতে পারছো? তো তোমরা একটু ক্লাসটা একটু ভালো মতো করিও। এখন দেখো আমরা কি করব, প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করব এবং প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হিসাব করব। আসলে দেখো প্রাসের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়। ধরো এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তো আমি কি করলাম, এই বস্তুটাকে এখান থেকে এভাবে নিক্ষেপ করলাম। তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থানে বি ওয়াই এর মানটা কত, 0 না, অবশ্যই 0। তাহলে দেখো তো বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় ধরে t1, আবার এখান থেকে এখানে নামতে সময় কত হবে, t2 হবে। তো t1 আর t2 কি হবে, সেম হবে, মানটা কি হবে সেম। কারণ কোন একটি বস্তু উঠতে যে সময় লাগবে নামতেও ঠিক একই সময় লাগবে। তো এখন এই বস্তুটাকে আমি ইউ বেগে নিক্ষেপ করলাম। তাহলে এক্স অক্ষের সাথে কোনটা ধরো থিটা নট। তাহলে ইউটাকে আমি দুটো অংশে ভাগ করি, ইউ কস
থিটা নট ইউ সাইন থিটা নট। ঠিক আছে? তো এখন এখন দেখো তো, এখন সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এস ম্যাক্সিমাম। তাহলে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এস অথবা কি এস ম্যাক্সিমাম। তাহলে দেখো তো আমরা কি করব, এই সর্বোচ্চ উচ্চতাটা বের করব। কেমনে বের করব দেখো তো, বি স্কয়ার, আমরা কি করব ওয়াই এর সমীকরণ নিব, যেহেতু ওয়াই বি ওয়াই শূন্য, তাহলে বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত, ইউ ওয়াই স্কয়ার মাইনাস কত হবে 2 জি এস। ঠিক আছে? তো এখন আমরা বি ওয়াই, বি ওয়াই কত শূন্য, জিরো স্কয়ার। এখানে ইউআই, ইউআই মানে কি ইউ সাইন থিটা নট না, তাহলে ইউ সাইন থিটা নট স্কয়ার মাইনাস 2 জি এস। সুতরাং এস কত হবে, কত হবে এটা, মাইনাস ইউ স্কয়ার সাইন থিটা নট, সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই কত 2 জি। সুতরাং সর্বোচ্চ উচ্চতা এস হবে যে, এস হবে যে এস ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2 জি। বলো এটা মুখস্থ করার দরকার আছে? তোমরা কি এই 2 লাইন করে এই সূত্র এটা বের করতে পারবে না? এগুলো মুখস্থ করার কিছু না, মুখস্থ করার প্রয়োজন নাই। এখন দেখো আমরা কি করব, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা নামতে সময়, অর্থাৎ টি1 অথবা কি করব টি2 বের করব। ঠিক আছে? তাহলে প্রথমে আসে টি1 বের করি, টি1 বের করলে টি1 যেটা টি2 সেটা। তো এখন আসে টি1, টি1টা কত হবে, আমরা কি জানি বি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, মাইনাস কত জিটি। তো ইউ ওয়াই উপরের দিকে, তাই কি প্লাস। তো এখন বি ওয়াই আমি কি বের করবো, টি1 বের করবো না, টি1 বের করার জন্য বি ওয়াই এটা কি উপরের দিকে, এতটুকু অংশের জন্য কি উপরের দিকে, ধরো এখানে কি উপরের দিকে থাকবে, এটা কি থাকবে উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকলে তাহলে কি দিব সামনে প্লাস। ঠিক আছে? তো এখন এখন বি ওয়াই এর মানটা কত শূন্য, তো এখানে আমি টি1 ইকুয়াল টু কি পাবো, মাইনাস ইউ ওয়াই ডিভাইড বাই কত মাইনাস জি, অর্থাৎ ইউ ওয়াই ডিভাইড বাই কত জি। সুতরাং টি1 পাবো যে ইউ ওয়াই মানে কত, ইউ সাইন থিটা নট না, ইউ ওয়াই মানে কত ইউ সাইন থিটা নট ডিভাইড বাই কত জি। বুঝতে পারছো? একই আমি কি পাবো টি2 পাবো, অর্থাৎ টি2 কত পাবো, পাবো যে ইউ সাইন থিটা নট ডিভাইড বাই জি। তো সুতরাং এখন থেকে বলো তো, বস্তুটার এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে, টি1 প্লাস টি2 না, টি1 প্লাস কি টি2 না, অর্থাৎ এটা হচ্ছে কি বস্তুটার বিচরণ কাল। তাহলে টি অর্থাৎ এখান থেকে এখানে আসতে সময় হচ্ছে কি বিচরণ কাল, বিচরণ কাল টি ইকুয়াল টু কত হবে টি1 প্লাস টি2। কেমন? তাহলে এখন টি ইকুয়াল টু কত হবে, এটা টি1 কত ইউ সাইন থিটা নট ডিভাইড বাই জি প্লাস টি2 ইউ সাইন থিটা নট ডিভাইড বাই জি, অর্থাৎ টি মানে কি বিচরণ কাল হবে যে 2 ইউ সাইন থিটা নট ডিভাইড বাই জি। বুঝতে পারছো? অর্থাৎ দেখো তো টি, এই টি এটা কোন সময়টা, টি এটা কোন সময়, বস্তুটা এখান থেকে এখানে আসতে সময়, বস্তুটা কি এখান থেকে এখানে আসতে সময়, এখান থেকে এখানে আসতে সময় হচ্ছে টি। এটা একটু ভালো মতো মাথায় রাখিও, কেমন গাধার মতো সূত্র মুখস্থ করিও না। বুঝা গেছে? টিটা কি এখান থেকে এখানে আসতে সময়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো আমরা কি করব, অনুভূমিক পাল্লা বের করব, অনুভূমিক অনুভূমিক পাল্লা, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়।
এখন এই আরেটা কি, আরেটা হচ্ছে যে টি সঙ্গে অনুভূমিক দূরত্ব। অনুভূমিক পাল্লাটা কি, টি সঙ্গে অনুভূমিক দূরত্ব। এটা মাথায় রাখলে হবে, অনুভূমিক কি দূরত্ব। অর্থাৎ কোন একটা বস্তু মনে করো আমি এরকম নিক্ষেপ করছি, ঠিক আছে, তাহলে অনুভূমিক দূরত্ব কি এটা না, এটা কি অনুভূমিক দূরত্ব না। অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কি তোমার এক্স সমান কি হবে আর। অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্ব হবে কি এক্স, এই এক্স এর মানটা হবে কত আর, এক্স এর মানটা হবে কত আর। আবার মনে করো তুমি এই উচ্চতা থেকে কোন একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করছো, তখন এই ক্ষেত্রে অনুভূমিক পাল্লা কোনটা হবে, এই ক্ষেত্রে অনুভূমিক পাল্লা হবে যে, দেখো তো বস্তুটা যে অবস্থানে ছিল সেই অবস্থানে আমি একটা তল চিন্তা করব, তাহলে দেখো তো বস্তুটা এখান থেকে এখানে আসতে সময়, বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় হচ্ছে টি, তাহলে এই টি সময়ের দূরত্ব, অর্থাৎ এই এতটুকু দূরত্ব হবে কি অনুভূমিক পাল্লা আর, যেটা এতটুকু অংশ, বা এটা একটু দিস আসবে কেমন, এতটুকু অংশ দূরত্ব হচ্ছে কি অনুভূমিক পাল্লা। তোমরা কিন্তু আবার ভুল বুঝিও না যে এটা আর, এটা হবে না, এটা কিন্তু আর হবে না, বুঝতে পারছো, এটা কি হবে এক্স হবে কিন্তু আর হবে না। এই ক্ষেত্রে এখানে এক্স আর আর সেম হবে, কারণ কি আর মানে কি টি সময়ের দূরত্ব, তাহলে টি সময়টা কতটুকু অংশের জন্য, টি সময়টা হচ্ছে যে এখান থেকে এই এতটুকু অংশের জন্য, এখান থেকে এই এতটুকু অংশের জন্য হচ্ছে কি টি, টি সময়ের দূরত্ব হচ্ছে কি আর, বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আর এর মানটা বের করা শিখবো। তাহলে দেখো তো আমরা আমরা তো এক্স এর সূত্র জানি, দেখো তো মনে করো এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, আমি এখান থেকে কোন একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম, ধরো এটা ইউ ব্যাগি, এটা কত থিটা নট কোণ। তো এখন এই ইউটার দুটো অংশ, একটা কি ইউ কস থিটা নট, এটা কি ইউ সাইন থিটা নট। তাহলে এখন দেখো তো আমার থেকে এই এতটুকু অংশের দূরত্ব বের করতে হবে, আর আর থেকে আসলে এক্স এর সমান হবে না অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব হচ্ছে কি এক্স, এটা কি হবে আর এর সমান হবে যদি আমি সময়টা টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ধরি এই সময়টা। তাহলে আমরা কি জানি এক্স ইকুয়াল টু ইউ এক্স টি, তাহলে এখানে কত হবে ইউ এক্স মানে কত ইউ কস থিটা নট ইন্টু টি, ঠিক আছে। তো এখন এখানে আর এর জন্য সময় কত হবে বিচরণ কাল, অথবা এটা আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে যে উদ্যয়ন কাল, কেমন এটি, এটার নাম কি বিচরণ কাল অথবা কি উদ্যয়ন কাল। তাহলে এখানে এটি ইকুয়াল টু কত হবে ক্যাপিটাল টি। তো সুতরাং আমরা উদ্যয়ন বা বিচরণ কাল বা উদ্যয়ন এর সূত্র পাইছিলাম যে টি ইকুয়াল টু টু ইউ সাইন থিটা নট ডিভাইড বাই কত হচ্ছে। তো এখন আমরা এই সূত্রটা এখানে বসিয়ে দিব, এখানে বসালে আমরা পাবো যে আর ইকুয়াল টু ইউ cos theta naught into 2u sin theta naught divided by g। সুতরাং r equal to কত হবে 2u স্কয়ার, 2 এটাকে আমি এই পাশে লিখি 2 sin theta naught cos theta naught divided by g। তো আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, ত্রিকোণমিতির সূত্র কি ছিল sin 2a equal to 2 sin a into cos a। তো আমরা কি করব এই সূত্র এটা এখানে অ্যাপ্লাই করব, দেখো তো 2 sin থিটা নট ইনটু cos থিটা নট মানে কত, মানে হচ্ছে যে ইউ স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই জি, বুঝে গেছে। এটা হচ্ছে কি অনুভূমিক পাল্লা বের করার ডিরেক্ট সূত্র। তোমরা সৃজনশীলে এই সূত্রগুলা যেগুলো আমি বক্স করে দিছি এগুলো তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, কেমন। এখন আসো আমরা এই সমীকরণটা প্রমাণ করব, কেমন। তো এটা একটা সূত্র আসলে
এই সমীকরণটা আসলে কি প্রাসের পরাবৃত্তের সমীকরণ। কেমন? প্রাস কি? প্রাস হচ্ছে যে একটা পরাবৃত্ত। কেমন? তো পরাবৃত্ত কেমনে? আসো প্রমাণ করলে বুঝতে পারবো। তো দেখো তো এই সমীকরণটা তোমরা পরীক্ষায় ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা ম্যাথ করার জন্য, কিন্তু এটা মুখস্থ করার দরকার নাই, একটু টেকনিক কাটাই মনে রাখবা। এটা এক্স, এটা ওয়াই। ধরো আমি এটাকে এভাবে নিক্ষেপ করছি, তো এখানে আমাকে মনে করো এই অবস্থানে এক্স দিয়ে দিছে, তো আমার থেকে কি বের করতে হবে? ওয়াই এর মানটা বের করতে হবে। ধরো এখানে এই ওয়াই এর মানটা বের করতে হবে। এখানে আমি এক্স জানি, ধরো বস্তুটাকে আমি ইউ ব্যাগে নিক্ষেপ করলাম, ইউটা কি কনস্ট্যান্ট, ইউ কি হবে কনস্ট্যান্ট, এবং এই কোণটা থিটা নট এটাও আমরা জানি, প্রশ্নের মধ্যে আমাকে ইউ দিছে, থিটা নট দিছে, এক্স দিছে। তাহলে আমরা কি করব? ওয়াই এর মানটা বের করব। কেমনে? এই সমীকরণের বা এই সূত্রের সাহায্যে। তো আসো তো, ধরো বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত? টি। কেমন? তাহলে দেখো তো এখানে আমরা লিখতে পারি না যে এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি। তাহলে ইউ এক্স এর মানটা কত? ইউ এক্স এর মানটা হচ্ছে যে ইউ কস থিটা নট ইন্টু টি। এখান থেকে আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারি? লিখতে পারি যে এক্স ডিভাইড বাই ইউ কস থিটা নট। অবশ্যই লিখতে পারি। তো এখন এখন দেখো তো, এখন আমরা কি লিখবো? আমরা ওয়াই এর সমীকরণ জানি না, ওয়াই এর মেন সমীকরণ কি? ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো ইউ ওয়াই মানে কি? ইউ ওয়াই মানে হচ্ছে যে ইউ সাইন থিটা নট ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে? তো এখন এই টি এর জায়গায় আমি কি করব? এই মানটা বসিয়ে দিব। তো এই মানটা বসালে আমরা কি পাচ্ছি? মানটা পাবো যে ইউ সাইন থিটা নট কত হবে? এক্স ইউ কস থিটা নট। তো এখানে ইউ ইউ কাটার যাবে, এরপর আমরা এখানে পাবো যে মাইনাস টু জি ইন্টু টি, সরি এখানে একটু ভুল লিখছি, জি বাই টু, টি মানে কত? এক্স ডিভাইড বাই ইউ কস থিটা নট হোল স্কয়ার। সুতরাং ওয়াই এখানে পাবো যে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা মানে কত? টেন থিটা মাইনাস, এখানে কত হবে? এখানে হবে যে টু ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, এখানে কত হবে? জি এক্স স্কয়ার। তো দেখো তো এখানে এখানে যদি থিটা নট ইউ এবং জি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও কি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট হলে আমি ধরি এই কনস্ট্যান্ট এর মানটা এ, এই কনস্ট্যান্ট এর মানটা বি, তাহলে দেখো তো y ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কয়ার পাচ্ছে না? তাহলে এটা কার সমীকরণ? এই সমীকরণটাকে একটা পরাবৃত্তের সমীকরণ না? আমরা জানি যে পরাবৃত্তের সমীকরণে কোন একটা চলকের পাওয়ার 1 থাকে এবং অন্য আরেকটা চলকের পাওয়ার কি থাকে? 2 থাকে। দেখো তো এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, তাহলে এটি কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। এটি কিসের সমীকরণ? পরাবৃত্তের পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে? এটা কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তো এখন দেখো তো এই সমীকরণটাকে আমরা কি করব? আরেকটু মডিফাই করব। অর্থাৎ অনেক সময় আমাকে প্রশ্নের মধ্যে আর এর মান গিভেন, তো আর এর মান দেওয়া থাকলে আমাদের কি বের করতে হবে? ওয়াই এর মানটা বের করতে হবে। কেমনে বের করব দেখো তো? ধরো ওয়াই ইকুয়াল টু, আমরা এই সমীকরণ থেকে কি করব? টেন থিটা কমন নিব। টেন থিটা কমন নিলে আমরা পাবো যে এক্স মাইনাস জি এক্স স্কয়ার, তাহলে এখানে একটা টেন আসবে, তাহলে কত হবে? টু ইউ স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু টেন থিটা।
ঠিক আছে। তো এখন এখান থেকে y ইকুয়াল টু টেন থিটা, এখানে 10x কমন নিব, 10x কমন নিলে থাকবে যে এখানে কত 1 মাইনাস কত থাকবে এখানে, এই জিটাকে দিয়ে ভাগ করে দিই, উপরে থাকবে কত x, যেহেতু এখান থেকে x কমন নিয়ে ফেলছি তাহলে এখানে কত হবে, ধরো 2u স্কয়ার, তো টেন থিটা মানে কত sin থিটা বাই cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা, এটা জি দিয়ে উপরে আগে 10 মানে কত sin থিটা ডিভাইড বাই cos থিটা, ঠিক আছে। তো এখন এখন y ইকুয়াল টু টেন থিটা এক্স 1 মাইনাস কত হবে এটা, তাহলে এখানে cos cos কাটা গেলে কত থাকবে, এখানে জিটাকে ভাগ করে দিই জি টু ইউ স্কয়ার, তাহলে এখানে থাকবে কত 2, এটাকে এবার সে লিখি 2 sin থিটা cos থিটা, 4 হবে কত x, ঠিক আছে। তো উপরে যদি x থাকে এখানে তোমার y ইকুয়াল টু টেন থিটা এক্স ইন্টু 1 মাইনাস, দেখো তো এখানে 2 sin থিটা ইন্টু cos থিটা, কত হবে এটা, এটা আসলে তোমার 2 sin থিটা ইন্টু cos থিটা, কত হবে এই সূত্র, কত হবে sin 2 থিটা, বুঝতে পারছো। তো sin 2 থিটা হলে এখানে থাকবে যে 1 মাইনাস, দেখো তো এই এটা কার সূত্র, এটা কার সূত্র, এটা তোমার আর এর সূত্র না, আর এর সূত্রতে কি ছিল, ইউ স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই জি, এটা কি আর এর সূত্র না, তাহলে আমরা কি বলতে পারি না এটা সমান আর, বুঝতে পারছো। তো তোমরা চাইলে এই সূত্র এটাও মুখস্থ রাখতে পারো। তো কয়টা সূত্র মুখস্থ করবে, তুমি যদি সূত্র মুখস্থ করো অনেকগুলো সূত্র হয়ে যাবে, তো সূত্র মুখস্থ না করে এগুলো একটু 2-3 বার প্র্যাকটিস করবা, আমি যেভাবে করেছি, বুঝতে পারছো, বোঝা গেছে। তো প্র্যাকটিস করতে করতে এবং বেশি করে ম্যাথ সলভ করতে করতে আমাদের কি এই সূত্রগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো এখন আসো আমরা কিছু ম্যাথ সলভ করব।